এই যে শুরু হয়ে গেছে কথা বলা শুরু করেন। সবাইকে শুভেচ্ছা। বর্ষার স্নাতক কিনে আমরা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিক্ষা কলাম চতুর্থ অধ্যায়ে কৃষিজ উৎপাদন পড়াবো। এখানে ধান চাষ, বর্ষা মৌসুম ধান চাষ নিয়ে আলাপ করবো। ধান চাষে আমাদের ধান প্রধান খাদ্য, দানা জাতীয় খাদ্যশস্য। প্রধান দানা জাতীয় খাদ্যশস্য ধান। এটা বাংলাদেশের দানা জাতীয় খাদ্যশস্যের ভিতরে এখনো ভাত আমাদের প্রধান খাদ্য। পৌরাণিক কথাই আছে, মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। মানুষের প্রধান ভাত পৃথিবীর একটা জনপ্রিয় খাদ্য। আর ধান থেকেই এই ভাতের উৎপত্তি। ধানের ফসল সব জমিতে ভালো হয় না, মাঝারি নিচু ও নিচু জমিতে ধানের ফসল বেশি ভালো হয়। মাঝারি নিচু জমিতেও ধান চাষ করা যায়, তবে বলা যায় সমস্ত জমিতেই প্রায় ধানের আবাদ হয়ে থাকে। আমাদের বাংলাদেশ সারা দেশে ধান চাষের উপযোগী। প্রচুর অবস্থা ভেদে পানি সেচ, সার প্রয়োগ, পরিচর্যা একটু ভিন্ন হয়। পানি সেচের ব্যবস্থা নিশ্চিত করতে হয় উঁচু ল্যান্ডগুলোতে। এঁটেল ও পলি দোআঁশ মাটি ধান চাষের জন্য উপযোগী। এঁটেল ও পলি দোআঁশ মাটি ধান চাষের জন্য উপযোগী। ধানের জাতসমূহ, আমাদের ধান চাষের প্রথমেই আসতেছে ধানের জাতসমূহ। ধানের জাত, বিভিন্ন জাতের ধান আছে আমাদের দেশে। এর মধ্যে 3টি জাত গুরুত্বপূর্ণ। একটা স্থানীয় জাত, স্থানীয় জাতের ভিতরে আছে টেপি, গিরবি, দুধসর, লতিশাই। আর স্থানীয় উন্নত জাত কটকতারা, কালিজিরা, হাসিকল্লি, নাইজার শাইল, লতিশাইল, বিলের শাইল ইত্যাদি। এটা স্থানীয় উন্নত জাত। স্থানীয় জাত হলো এদের ফলন অনেকটা বেশি হয়। এদের ফলন অনেকটা বেশি হয়। উৎসি জাত, উন্নত ফলনশীল জাত। বাংলাদেশের অনেক জমিতে উৎসি ধানের চাষ করা হয়ে থাকে। উৎসি ধানের জাতগুলো সাধারণত কতগুলো বৈশিষ্ট্য থাকে, যেমন উৎসি ধানের জাতের বৈশিষ্ট্যের ভিতরে আছে গাছ মজবুত এবং পাতা খাড়া। 1 নম্বর বৈশিষ্ট্য, গাছ মজবুত এবং পাতা খাড়া। শীষে ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে, এটা সর্বলক্ষণীয়। শীষের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে, এই কথাটা পরিষ্কার করা দরকার। আমরা যখন ধান খেতে যাই, দেখি ধান পেকে গেছে কিন্তু পাতা সবুজ রয়েছে। এই সবুজ সবসময় সব জায়গায় দেখা যায় না। পরিচর্যা ভেদে এই সবুজ রং দেখা যায়। বিভিন্ন রোগ আক্রান্ত বা সমস্যা হলে সবুজ পাতাটা অনেক সময় বিবর্ণ হয়ে যায়, তখন ফলন কম হয়। কিন্তু প্রকৃতপক্ষে সবুজ থাকলে ফলন বেস্ট, সবচাইতে বেশি ফলন হয়। সবুজ পাতা থাকলে সবচাইতে বেশি ফলন হয়। গাছ খাটো হেলে পড়ে না, এই বৈশিষ্ট্যটা উৎসি ফসলের অন্যতম বৈশিষ্ট্য। আমরা যখন উৎসি ধানের খেতে দেই তখন দেখতে পাই গাছ খাটো এবং খাড়া থাকে, হেলে পড়ে না। গাছ খাটো এবং খাড়া থাকে, হেলে পড়ে না। খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশি হয়। খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশি হয়, তার মানে
বারিষ্ঠ ধান, ধানের উৎপাদনটা বাড়ে। খড় কম পরিমাণ হয়, ধানের উৎপাদন অনেক বেশি। পোকা ও রোগের আক্রমণ কম হয়, সবজি জাতের ধানে পোকা ও রোগের আক্রমণ কম হয়। হ্যাঁ, পোকা ও রোগের আক্রমণ তেমন হয় না, হলে আমাদের একটু দমনের ব্যবস্থা করতে হয়। অধিক কুশি গজায়, কুশি কুশি শব্দ তিলে, হ্যাঁ তিলা, কুশি ধানের শাখা প্রশাখাকে বলা হয় কুশি। ধানের শাখা প্রশাখাকে বলা হয় কুশি। ধানের শাখা প্রশাখাকে বলা হয় কুশি। ধানের শাখা প্রশাখা এগুলা কুশির সংখ্যা যত বেশি হবে, ধানের ছড়া তত বেশি হবে, ফলন তত বেশি হবে, এবং কুশি জাতের ধানের কুশির সংখ্যা বেশি হয়। আমরা শুনতে পাচ্ছ মফিজুজ্জামান, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ, কুশির সংখ্যা ধানের অনেক বেশি হয়। কুশি জাতের ধানের এটা বিশেষ বৈশিষ্ট্য। কুশি, হ্যাঁ। মাহবুজুর রহমান শুনতে পাচ্ছ কথা? হ্যালো। কুশি জাত আমরা যেটা পড়াচ্ছি ধানের জাত, ধান চাষ। বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এ পর্যন্ত ধানের উৎসি ৭৮টি জাত আবিষ্কার করেছে। ৭৮টি, এটা বাংলাদেশ ধান গবেষণার একটা বড় সফলতা। বাংলাদেশ ধান গবেষণার এই সফলতা আমাদের সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠছে, সুনাম অর্জন করেছে, এবং আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার পিছনে এই যে উৎসি ৭৮টি জাত আবিষ্কার করছে, এদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উৎসি পুরো শব্দটা হলো উচ্চ ফলনশীল। উৎসি হলো উচ্চ ফলনশীল। উৎসি উচ্চ ফলনশীল জাত, হ্যাঁ লিখে দিতে পারো। উৎসি উচ্চ ফলনশীল জাত, উচ্চ ফলনশীল। হাই ইল্ডিং এইচআইভি ইংরেজিতে বলে এইচ আই ভি, হাই ইল্ডিং ভ্যারাইটি। হাই ইল্ডিং ভ্যারাইটি বাংলা হলো উৎসি। বাংলা হলো উৎসি। ধানের মৌসুম 3টা মৌসুমে চাষ করে। আমাদের দেশে ধানের 3টা মৌসুম আছে, 3টা মৌসুমে ধানের চাষ হয়। 3টা মৌসুমে ধানের চাষ হয়। একটা হলো রবি মৌসুম, শীতকালে যেটা চাষ করা হয়। রবি মৌসুমে শীতকালে যেটা চাষ করা হয়, খরিফ, রবি মৌসুম, খরিফ মৌসুম, আর হলো খরিফ 1, খরিফ 2। খরিফ 1, খরিফ 2। রবি মৌসুমে লেন্থ হলে সবচেয়ে বড় থাকে 7 মাস। এখানে ধানের ফলন হয় সর্বোচ্চ। আর খরিফ 1, খরিফ 2 এখানে ধানের ফলন একটু কম হয়। খরিফ 1 অর্থাৎ বর্ষা মৌসুম, যাকে বলা হয় আউশ ধান। খরিফ 1 আউশ ধান চাষ হয়, যেমন এখন যেটা মাঠে পাকার পর্যায়ে আছে, সামনে পাকবে। হ্যাঁ, এইটা হলো আউশ ধান। খরিফ 2, খরিফ 2 এর এখন বপন করা হবে। এই বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, ধানের জমি আস্তে আস্তে পানি
টানবে এবং চাষ দিয়ে ধানের জমিতে যে এখন যে জাতটা চাষ করা হবে সেটা হলো খরিফ 2, অর্থাৎ আমন ধানের চাষ হবে। আমন ধানের চাষ, আমন হলো বিখ্যাত আমনের চাল। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের জনপ্রিয় আমন ধানের চাষ দিনাজপুরে হয়, একসময় বরিশাল হতো। দিনাজপুরের আমন ধান সারা দেশে বিখ্যাত এবং একসময় বরিশালের ধান নদী খাল, এই তীরে বরিশাল, এরকম একটা শব্দ ছিল কথা। জাত আছে এগুলা আমাদের জনপ্রিয় 3টা মৌসুমে চাষ হয়, যেগুলো আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত। কোন কোন জাত আছে যেগুলো আউশ ও বোরো 2 মৌসুমে চাষ করা যায়। আউশ ও বোরো 2 মৌসুমে চাষ করা যায়, যেমন BR1 যাকে বলা হয় চান্দিনা। BR1 যাকে বলা হয় চান্দিনা। চান্দিনা, তারপরে BR2 মালা, BR9 সুফলা, BR14 গাজী, BR14 গাজী, আবার BR3 জাত সকল মৌসুমে চাষ করা যায়। নিম্নে 3 মৌসুমে, এই যে 3 মৌসুমে, সকল মৌসুম মানে রবি, খরিফ 1, খরিফ 2, অর্থাৎ আউশ আমন বোরো 3 মৌসুমে 3 ধরনের ফসল হয়। যে জাতগুলো, সে জাতগুলোর কথা বললাম। আউশ মৌসুমের জাত এবার আলাপ করব। আউশ মৌসুমের জাত, আউশ মৌসুমের জাত শুধু আউশ মৌসুমে চাষ করা হয়, এরূপ জাত হলো 8টি। আমাদের দেশে শুধু আউশ মৌসুমে চাষ করা হয়, এরূপ জাত হলো 8টি। শুধু আউশ মৌসুমে চাষ করা হয়, এরূপ জাত হলো 8টি। এদের মধ্যে কয়টি বিয়ার, এদের মধ্যে BR20 লিজানি, BR21 নিয়ামত ইত্যাদি এই জাতগুলো আউশ মৌসুমে বপন ও রোপণ 2 ভাবেই আবাদ করা যায়। এই মৌসুমে বীজ বপনের উপযুক্ত সময় 15 থেকে 30 চৈত্র এবং চারা রোপণের জন্য চারার বয়স হবে 20 থেকে 25 দিন। আউশ মৌসুমে চারা বয়সটা একটু কম থাকে, 20 থেকে 25 দিন। 20 থেকে 25 দিন। তার কারণে এই ডিউরেশনটা কম, সময় স্বল্প সময়ে এটা চাষ করা হয়, স্বল্প সময়ে এটা চাষ করা হয়। আউশ মৌসুমে সবচাইতে শর্ট ডিউরেশন একটা জাত আছে, বিশেষ জাত, সাইডে ধান বলে। তোমরা দেখে থাকবা আমাদের বিভিন্ন এলাকায় চাষ হয় কালো কালো রঙের সাইডে ধান, সবচাইতে শর্ট ডিউরেশন ধানটা হয়। সাইডে ধান আউশ মৌসুমে চাষ হয়, সবচেয়ে শর্ট ডিউরেশন। আর বপন, ধান তো বপন রোপণ 2 ভাবে করা হয়। চারা উৎপাদন করে রোপণ করা হয়, আর বপন সরাসরি ধান জমিতে ছিটিয়ে দিয়ে বপন করা হয়। তোমরা জানো বপন হলো সরাসরি বীজ ছিটিয়ে দেওয়া হয়, এটা কখনো সারিতে ছিটিয়ে দেওয়া হয়, আবার কখনো এলোমেলো সারিতে, সারিবিহীন অবস্থায় দেওয়া হয়। তাহলে আমন মৌসুমের জাত হলো শুধু বড় মৌসুমে চাষ করা যায়, এরূপ জাত হলো 16টি। শুধু বড় মৌসুমে চাষ করা হয়, এরূপ জাত হলো 16টি। এদের কয়েকটি হলো BR18 শাহজালাল, বিধান 28, বিধান 29, বিধান 8029। বড় মৌসুমে আমাদের দেশে সবচাইতে বেশি পরিমাণ চাষ হয়ে থাকে BR28, BR29, সবচাইতে বেশি চাষ হয়ে থাকে আমাদের দেশে BR28, BR29।
BR 29 এই দুইটা জাত আমাদের প্রায় বাড়ি আছে, প্রত্যেক বাড়ি এগুলো পাওয়া যায়। হ্যাঁ, এটা কোন কোন দেখা যাচ্ছে? সমস্যা নেই, ওরা ফাইল লাগতেছে। ওরা ফাইল লাগতেছে। বড় মৌসুমে জাত শুধু বড় মৌসুমে চাষ করা হয়, এরূপ জাত হলো 16টি। এদের কয়েকটি হলো BR 18, শাহজালাল, বিডি ধান 28, 29, বিডি ধান 45, বিডি ধান 50। বিডি ধান 50-এর আর একটা ভালো নাম আছে বাংলাপতি। বাংলাপতি, হ্যাঁ। বিডি হাইব্রিড ধান 1, বিডি হাইব্রিড ধান 2, বিডি হাইব্রিড ধান 3 ইত্যাদি। রোপণের জন্য চারার বয়স হতে হবে 35 থেকে 45 দিন। চারার বয়স হতে হবে 35 থেকে 45 দিন, তার মানে 1 মাসের বেশি। এর কারণ আছে, বর্ষা মৌসুমে চাষ তো, বর্ষা মৌসুমে আমন ধানের চাষ করা হয়, যার জন্য চারাটা একটু বড় করা দরকার। পানি থেকে খেতে এক পানির ভিতরে এগুলো চাষ করা হয়, যার জন্য চারা 35 থেকে 45 দিন হলে চারাটা একটু লেনতে পারে এবং আমন চাষে চারাটা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে। নিম্নবর্ণিত পদ্ধতিতে বীজ বাছাই করা হয়। এই যে বীজ বাছাই বিষয়টা, বীজ বাছাই বিষয়টা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। কমপক্ষে 80% বীজ গজায় এর পরিষ্কার সুস্থ পুষ্ট বীজতলায় বপনের জন্য বাছাই করা। বীজতলায় বপনের জন্য বাছাই করতে হয়। শুরু করছি আমি। প্রথমে হ্যাঁ, বীজ বাছাইয়ের প্রথমে আমাদের যে পুষ্ট বীজ বাছাই করে নিতে হবে। পুষ্ট বীজগুলো বাছানোর সিস্টেম হলো 10 লিটার পানি, পরিষ্কার পানিতে 375 গ্রাম ইউরিয়া সার গুলিয়ে পানিটা গুলিয়ে নিতে হবে, যাতে পানির ঘনত্বটা বেড়ে যায়। 10 কেজি বীজ ছেড়ে দিতে হবে, 375 গ্রাম ইউরিয়া সার মিশিয়ে 10 লিটার পানিতে 10 কেজি বীজ ছেড়ে দিয়ে 10 কেজি বীজ ছেড়ে দিয়ে পুষ্ট বীজ ডুবে নিচে জমা হবে এবং অপুষ্ট হালকা বীজগুলো, যেগুলো সিটা অপুষ্ট হালকা বীজগুলো, এগুলো উপরে ভেসে উঠবে। এগুলো উপরে ভেসে উঠবে হাত বা চালনি দিয়া, বিশেষ করে চালনি দিয়া অপুষ্ট এবং চিটা বীজগুলোকে বেছে চালনি দিয়ে ছেঁকে পৃথক করতে হবে। চালনি দিয়ে পৃথক করতে হবে, আর নিচ থেকে পুষ্ট বীজগুলোকে আলাদা করতে হবে। এই বীজগুলো পুনরায় পরিষ্কার পানিতে 3-4 বার ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে ইউরিয়া মিশানো পানি বীজতলার সার হিসেবে ব্যবহার করা যায়। তাহলে কি হলো, বীজ বাছাই পদ্ধতি একটি সহজ পদ্ধতি। 10 লিটার পানিতে 375 গ্রাম ইউরিয়া সার মিশিয়ে গুলিয়ে নিতে হবে। তারপরে 10 কেজি বীজ ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া দিলে কি হবে, অপুষ্ট চিটা বীজ এগুলা ভেসে উঠবে, উপরে ভেসে উঠবে। আর পুষ্ট ভালো দানার বীজগুলো পানির নিচে ডুবে থাকবে। অপুষ্ট বীজগুলা কি হবে, উপরে ভেসে ওঠার পরে এগুলোকে ছেঁকে চালনি বা ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দিতে হবে। ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দিতে হবে। নিচের থেকে বীজগুলো বেছে নিতে হবে। তারপর 3-4 বার
এই বীজগুলো পানিতে ভালো করে ধুয়ে দিতে হবে, যাতে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। আর এই যে ইউরিয়া মিশানো পানিটা, এটা আমরা সার হিসেবে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এভাবে আমরা বীজ বাছাই করবো। প্রতি 10 কেজি বীজ এভাবে বাছাই করা যাবে, এবং পরে এই বীজগুলা ব্যবহার উপযোগী হবে। এবং এই বীজ থেকে আমাদের দেখা যাবে 80%-এর উপরে, 80%-এর উপরে চারা পাওয়া যাবে। এভাবে বীজ বাছাই করলে আমাদের সফলতা, চাষের সফলতা অনেক বৃদ্ধি পাবে। এরপরে বীজ শোধন ও জাগ দেওয়া। বাছাইকৃত বীজ দাগমুক্ত ও পুষ্ট হলে সাধারণভাবে শোধন না করলেও চলে। আমরা সাধারণত ভালো বীজ হলে শোধন করব না, কিন্তু যদি দেখা যায় যে দাগ আছে, দাগ আছে বা সন্দেহ হয়, দাগ দেখলে বোঝা যাবে যে এতে ছত্রাক বা অন্য কোনো জীবাণুর আক্রমণ থাকতে পারে, সেক্ষেত্রে প্রতি কেজি ধান বীজ 30 গ্রাম কার্বক্সিল 17.5% গ্রাম 17.5% দ্বারাও শোধন করা যায়। তবে সাধারণত আমরা যে ভালো বীজগুলো ব্যবহার করি, এগুলো শোধন করার খুব একটা প্রয়োজন পড়ে না। অধিকাংশ ক্ষেত্রে ভালো বীজ ব্যবহার করার ফলে এগুলো আমরা সরাসরি বীজ শোধন ছাড়াই ব্যবহার করতে পারি। তবে বিশেষ প্রয়োজন হলে বীজ শোধন করে নেব। বীজ শোধনকৃত বীজ বাঁশের টুকরি বা ড্রামে 2-3 স্তর শুকনো খড়, 2-3 স্তর শুকনো খড় বিছিয়ে তার উপরে বীজের ব্যাগ রেখে পুনরায় 2-3 স্তর শুকনো খড় বিছিয়ে কচু পাতা দিয়ে ঢেকে ভালোভাবে চেপে তার উপরে কোনো ভারী জিনিস দিয়ে চাপ দিয়ে রাখতে হবে। আসলে জাগ দেওয়া বলতে যেটা বোঝায়, আমরা কৃষকরা এই ব্যাপারে অনেকেই অভিজ্ঞ। যে 2-3 স্তরে খড় বিছিয়ে তার উপরে বীজের স্তর দিয়ে তার উপরে খড় দিয়ে চেপে কলার পাতা বা কচুর পাতা, এখন কলার পাতা বা কচুর পাতা এগুলো দিয়ে ঢেকে দিতে হবে। আউশ মৌসুমে ও আমন মৌসুমে 48 ঘন্টা বা 2 দিন। আমরা তো 48 ঘন্টার হিসাব রাখি না, 2 দিনের হিসাবটা রাখি, যে 2 দিন। বড় মৌসুমে 3 দিন, ভালোভাবে ঢেকে জাম দিলে বীজতলায় বপনের উপযোগী হয়। বপনের উপযোগী হবে কিভাবে করবো? বের করলেই ধানের মুখ, প্রতিটা ধানের মুখ ফেটে অঙ্কুর বের হয়েছে, এগুলো আমরা দেখতে পাবো। ধানের মুখ ফেটে অঙ্কুর বের হয়েছে, এগুলা আমরা দেখতে পাবো। তখন বীজতলা তৈরি, এরপরে আসতেছে বীজতলা তৈরি। এইগুলো বীজতলায় আমরা স্থাপন করব। বীজতলা কাকে বলে? যেখানে বীজ বপন করে রোপণ উপযোগী চারা উৎপাদন করা হয় তাকে বীজতলা বলে। সবাই এই ব্যাপারে জানো, ক্লিয়ার হয়ে যাবে যে স্থানে বীজ বপন করে রোপণ উপযোগী চারা উৎপাদন করা হয়, তাকে বলা হয় বীজতলা। ঠিক আছে? রোপণ উপযোগী চারা উৎপাদন করা হয় তাকে বলা হয় বীজতলা। ধানের চারা বীজতলা তৈরি। ধানের চারা তৈরির জন্য সাধারণত 4 ধরনের বীজতলা তৈরি করা হয়। কয় ধরনের? 4 ধরনের বীজতলা তৈরি করা হয়। 4 ধরনের বীজতলা তৈরি করা হয়। একটা হলো শুকনো বীজতলা। এটা হলো শুকনো মাটিতে, যেমন চৈত্র মাসে বা অন্যান্য সময় যখন শুকনো থাকে, মাঠ শুকনো থাকে, শুকনো বীজতলা তৈরি করা হয়। আর দ্বিতীয়টা হলো ভেজা বীজতলা। এই যে পানিতে কাদা তৈরি করে মাটি, ভিজা মাটিতে যে বীজতলা তৈরি করে, ভেজা বীজতলা। 3 নম্বর হলো ভাসমান বীজতলা। এটা আমরা যখন রাস্তা দিয়ে যাই গাড়িতে, তখন রাস্তার 2 পাশে ডুবায় বিভিন্ন জায়গায় মাঠে এই ভাসমান বীজতলায় বর্ষার সিজনে, বিশেষ করে আমনের সিজনে লক্ষ্য করা যায়। এরপরে আরেকটা আছে যে যেখানে বর্ষা হয়, বন্যা হয়, হাওর এলাকা বন্যা হয়, বন্যার পানি এসে এই আমন সিজনে দেরি হয়, তখন জায়গা পাওয়া যায় না,
তখন সেখানে এক ধরনের বীজতলা হয় দাপক বীজতলা। দাপক বীজতলা উঁচু ও দোআঁশ মাটি সম্পন্ন জমিতে শুকনো বীজতলা, নিচু ও এঁটেল মাটি সম্পন্ন জমিতে ভেজা বীজতলা তৈরি করা হয়। আর বন্যা কবলিত এলাকায় ভাসমান ও দাপক বীজতলা তৈরি করা হয়। প্রচুর আলো বাতাস থাকে এবং বৃষ্টি বা বন্যার পানিতে ডুবে যাবে না, বৃষ্টি বা বন্যার পানিতে ডুবে যাবে না এমন জমি বীজতলার জন্য নির্বাচন করতে হয়। এখানে শুকনো ভেজা বীজতলা সম্পর্কে আলোচনা করব। তাহলে বীজতলা আমাদের গুরুত্বপূর্ণ, ধান চাষের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো বীজতলা তৈরি। শুকনো বীজতলা, বীজতলার জমি উর্বর হওয়া প্রয়োজন। জমিতে 4-5টি চাষ ও মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরা ও সমান করতে হবে। মাটিতে অবশ্যই রস থাকতে হবে। রস থাকতে হবে জো অবস্থা, যেটা মাটি চাপ দিলে দেখা যাবে যে হ্যাঁ সে মাটিতে নরম আছে কিন্তু শুকনো শুকনো, রস থাকতে হবে এরকম। প্রচুর আলো বাতাস থাকে, প্রচুর আলো বাতাস থাকে এবং বৃষ্টি বা বন্যা পানিতে ডুবে যাবে না এমন জমি বীজতলার জন্য নির্বাচন করতে হবে। এমন জমি, এখানে শুকনো ও ভেজা বীজতলা সম্পর্কে বিস্তারিত আলোচনার বিষয় রয়ে গেছে। হ্যাঁ, শুকনো বীজতলা সাধারণত আমাদের যে সমস্ত এলাকায় পানির প্রাপ্যতা কম সেই সমস্ত এলাকায় শুকনো বীজতলা তৈরি করে। বীজতলার জমি উর্বর হওয়া আবশ্যক, এটা সকল ক্ষেত্রে। আসলে চারাটা সুন্দর হতে হলে বীজতলার জমি তো উর্বর হতেই হবে। উর্বর জমি ছাড়া বীজতলার চারা সুন্দর হবে না। বীজতলার চারা স্বাস্থ্যবান, সুন্দর, উচ্চ ফলন পাওয়ার আশায় ভালো বীজতলা আবশ্যক। জমিতে 4-5টি চাষ ও মই দিয়ে মাটি ভালোভাবে 4-5টি চাষ ও মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরা করে ঝুরঝুরা ও সমান করতে হবে। মাটিতে অবশ্যই রস থাকতে হবে, প্রয়োজনে সেচ দিতে হবে এবং আগে জমি থেকে আগাছা সেই সরিয়ে ফেলতে হবে। জমি যদি অনুর্বর হয় জমি তৈরি সার দিতে হবে, জমিতে জৈব সার দিতে হবে। বীজতলায় রাসায়নিক সার ব্যবহার না করাই উত্তম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বীজতলায় রাসায়নিক সার না করাই উত্তম। এর অর্থ যে একেবারে ব্যবহার করা যাবে না তা নয়। দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের বীজতলার চারাগুলো দ্রুত বাড়তেছে না, সেক্ষেত্রে কিছু ইউরিয়া সার আমরা প্রয়োগ করতে পারি। এটা হলো আমাদের অবস্থার প্রেক্ষাপট যে রাসায়নিক সার ব্যবহার করবো না, জৈব সার ব্যবহার করবো, বীজতলা ভালো হয়। কিন্তু কখনো কখনো দেখা যাবে বীজতলায় বীজগুলো খুব দ্রুত বাড়তেছে না, সেক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করা যেতে পারে। এরপরে আসতেছে বীজতলার মাপ। বীজতলার মাপ, বীজতলার মাপ, বীজতলার মাপ 1 শতক জমিতে 2 খণ্ডের বীজতলা তৈরি করা যায়। 1 শতক জমি তোমরা নিশ্চয়ই জানো, 40 বর্গ মিটারে 1 শতক, 40 বর্গ মিটার অর্থাৎ 10 মিটার বাই 4 মিটার অথবা 8 মিটার বাই 5 মিটার। 40 বর্গ মিটারে হলো 1 শতক জায়গা। প্রতিটি বীজতলার আকার 10 মিটার আর 4 মিটার জায়গার মধ্যে 10 মিটার আর 4 মিটার, 10 মিটার আর 4 মিটার, তার মানে 1 শতক একটা বীজতলা। 1 শতকে একটা বীজতলা করতেছি 10 মিটার আর 4 মিটার। এর মাঝে নালা দিয়ে 9.5 মিটার, নালা বাদ দিয়ে 9.5 মিটার থাকবে, 1.5 মিটার গুণ 1.5 মিটার থাকবে। হ্যাঁ, বীজতলার চারিদিকে 25 সেন্টিমিটার জায়গা বাদ দিয়ে হবে, বাদ দিতে হবে, কারণ এই 25 মিটার দিয়ে নালা থাকবে, পানি সরবে, পানি ভিতরে ঢুকবে, বাইরে এই হাঁটা নিজের পাও রাখার জায়গা। এবং 2 খণ্ডের মাঝখানে 50 সেন্টিমিটার জায়গা নালার জন্য রাখতে হবে। 50 সেন্টিমিটার জায়গা নালার জন্য রাখতে হবে। তোমরা ওই 50 সেন্টিমিটার বইয়ের ছবিটা দেখবা 97 পৃষ্ঠায়,
যে নালার জন্য 50 সেন্টিমিটার জায়গা রাখবে, এই নালা দিয়ে পানি সরবরাহ করবে। এই নালা দিয়ে পানি সরবরাহ করবে, তারপরে হ্যাঁ, হ্যাঁ, নির্মল কি হয়েছে, শেষ হয়ে গেল নাকি? কি আনলো? হ্যাঁ, এটা আসলো অটো চলে এসেছিল। কয় মিনিট হয়েছিল আসলে? না স্যার আরো 20 মিনিট উপর হয়েছে। একটু করে হয়েছে বিষয়। হ্যাঁ, আপনার দেবো। আমি দেবা। আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই বিস্তারটা ভালো করে করবে। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।